এবার দেখাবো পাঁশকুড়ায় নার্সের রহস্য মৃত্যু। জানা যাচ্ছে এই নার্স কাজের চাপে ছিলেন নাকি, প্রচণ্ড কাজের চাপ ছিল তার উপরে। তাহলে কি কারণে, কাজের চাপে আত্মহত্যা করেছেন নাকি? কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, রহস্য মৃত্যু, কিন্তু কি বলা হচ্ছে? দেখো, সরাসরি তার পরিবারের পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে অতিরিক্ত কাজের চাপে মানসিক যন্ত্রণা, এবং সেই যন্ত্রণা নিয়ে বারবার স্বাস্থ্য দপ্তরকে জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি। এবং ব্যবস্থা যে নেওয়া হয়নি তার কারণে অতিরিক্ত তাকে ডিউটি দিতে হচ্ছিল। আসলে তার ঠিক সঙ্গে যাদের বদলি হয়েছে তার জায়গায় আবার কেউ বদলির জায়গায় কাউকে পোস্ট করা হয়নি। তার ফলে যে দ্বিগুণ পরিমাণ কাজ করতে হচ্ছিল সেটা নিয়ে লিখিতভাবে বারবার তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন। সেটা স্বীকার করছেন প্রাক্তন যিনি হচ্ছে বিএমওই, তিনি আবার এখন ছুটি নিয়েছেন 2 মাস হলো, তিনিও স্বীকার করছেন। কিন্তু ঘটনা নিয়ে তার সহকর্মীরা, মহিলা নার্সরা কিন্তু আতঙ্কিত, তারা বিচলিত, তারা শোকাচ্ছন্ন। তারা কিন্তু আজকে লাগান নিয়ে আবার তারা বলা যায় ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন। বলেছেন এভাবে কাজ করা যায় না, যেভাবে পরিকাঠামো উন্নত করা হয়েছে সে তুলনায় কর্মী সংখ্যা নয় পর্যাপ্ত। তার ফলে পরিকাঠামোর উন্নয়ন হয়েছে সেই সংখ্যায় অনুপাতে কর্মী নেই। কাজের চাপ, সেই মানসিক চাপ থেকে কিভাবে মৃত্যু, দাবি আত্মহত্যা করেছেন এই সুস্মিতা সামন্ত দাস। সেন্টার পিছু 3 জন থাকার কথা। আমাদের পাঁশকুড়া ব্লকে কোনো সেন্টারেই সেকেন্ড এএনএম বলে একটা পোস্ট আছে, নেই। 3 জনের কাজ 1 জন করছে। হ্যাঁ, আমরা সবাই একটু মানসিকভাবে বিক্ষিপ্ত হয়ে আছি। সেন্টারে কোনো টাকা পয়সা আসে না, আমাদের নিজেদের খরচ করে সেন্টারগুলো চালাতে হয়। কাজের প্রেশার তো আছে, তার সঙ্গে আমার মাইনের টাকা দিয়ে আমরা সুস্বাস্থ্য কেন্দ্র চালাচ্ছি। এটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে। হয়তো উনি কিছুটা ডিপ্রেশনেও ছিলেন, কিছু টুকটাক করে আমরা অ্যাসিস্ট্যান্সের জন্য এএনএমকে দিয়েছিলাম ওনাকে হেল্প করার জন্য। এবং এমনও হয়েছে যে ওনার সঙ্গে যাতায়াত করতেন আমাদের একজন এএনএম দিদিমণি। মেন্টাল কোনো ডিপ্রেশনে ছিলেন, হয়তো আমরা বুঝতে পারিনি, অতটা জাজ করতেও পারিনি। কাজের চাপের জন্য এই ডিসিশন নেওয়াটা একদমই বাঞ্ছনীয় নয়, খুবই মর্মান্তিক ঘটনা। পুজোর মুখে বন্ধ হয়ে গেল আস্ত একটা চা বাগান। নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগান। কাজ হারালেন কতজন জানেন? 1400 শ্রমিক। পুজোর মুখে কেন বাগান বন্ধ করে চলে গেলেন মালিক পক্ষ? অনেকেরই অভিযোগ এই সময় তাই হয়, পুজোর মুখে বোনাস দিতে হবে, সেই বোনাসের টাকা বাঁচাতে বন্ধ করে চলে যান মালিক পক্ষ। আর সেই মালিক পক্ষ আবার ফিরে আসেন পুজোর পরে সরকারের হস্তক্ষেপে, তখন আবার চা বাগান শুরু হয়। কিন্তু এই রকমভাবেই কি চলবে? ম্যানেজারকে হেনস্থা করা হয়েছে, তাই এই সিদ্ধান্ত বলে খবর। বকেয়া এমনিতেই বাকি, আর তার জন্য বকেয়া বাকি বলে কি বন্ধ করে দিলেন, আবার তার সঙ্গে বোনাস দিতে হবে। हम लोग पेमेंट के लिए वहाँ पे गए थे बावनडंगा। शाम तक वेट किए हम लोग कि पेमेंट हो जाएगा बोल के, तो शाम तक नहीं हुआ। तो सुबह में आया कि साहब भाग गया। अभी हम लोग चाहते हैं कि हम लोग का जो कमाया हुआ पेमेंट है वो तो चाहिए हम लोग को। और वो जो साहब बोल के गया है जो हमको हाथ लगाया, मारपीट किया, वैसा तो हम लोग नहीं किए हैं। आप लोग क्या चाहते हैं बागान खोले? हाँ खुले, हम लोग का तो पेट वही से चलता है। हम लोग पेमेंट मिल जाता या मैनेजर खुद बोल देता या नोटिस कर देता कि आप लोग का 25 तारीख या 27 तारीख पेमेंट हो जाएगा, तो कोई असुविधा नहीं था। ना मैनेजर हम लोग को यूनियन सब का वैल्यू कर देता है, ना कुछ बातें नहीं है यूनियन सब से। यूनियन के मर्फत से तो हम लोग का बागान चलता है। अगर जगह मैनेजर हम लोग अगर यदि यूनियन को कुछ नहीं जनाएगा तो हम लोग क्या जनाएंगे वर्कर सबको? बात तो यही पर है ना। और मैनेजर जो आरोप लगाया है कि हम लोग को धक्का मुक्का किया है ना, वैसे नहीं किया। क्यों हम लोग मारने देंगे मैनेजर को? मैनेजर को मार के अगर यदि तो दे दूध करके हम लोग का पैसा मिलेगा क्या? तो फायदा है हम लोग का नहीं है। आज बावनडंगा टन्नू को वर्कर सब वैसा नहीं है कि किसी को मार के हम लोग आधा ही होगा। জলপাইগুড়ি প্রশাসন একটা সিদ্ধান্ত নিয়েছে, পুজোর সময় শহরে টোটোয় নো এন্ট্রি। টোটো শহরের মধ্যে ঢুকবে না পুজোর সময়। এবং আগামী সোমবার থেকেই অভিযানের সিদ্ধান্ত। ময়নাগুড়ি হলদিবাড়িতেও টোটোয় নো এন্ট্রি। টোটোর জন্য তৈরি হচ্ছে বিকল্প রুট ম্যাপ। নো এন্ট্রির সিদ্ধান্তে যদিও আপত্তি টোটো চালক সংগঠনের, পাল্টা ওয়ান ওয়ে রুট তৈরির প্রস্তাব। ময়নাগুড়ি থেকে যে টোটো আসছে, হলদিবাড়ি থেকে যে টোটো আসছে, সেগুলো কালকে থেকে বা পরশু সোমবার থেকে আর প্রবেশ করবে না।
আমরা মাইকিং শুরু করছি, যারা রাস্তার পাশে বসে গেছেন আমরা কিন্তু অভিযান শুরু করব। বা এখন পুজোর বাজার শুরু হয়ে গেছে, এখন ডেইলি আমাদের হিসাব আছে 3.5 থেকে 4.5 লক্ষ মানুষের ডেইলি ফুটফল হয়। অ্যাক্সিডেন্ট এড়াতে আরেকটা খুব ইম্পর্টেন্ট ডিসিশন হয়, আমরা 18 বছরের নিচে কাউকে টোটো চালাতে দেবো না, যে যার টোটো তাকে চালাতে হবে, এবং আর টোটো ওভারল্যাপ করলে তার এগেনস্টও ফাইন হবে। শহরাঞ্চলের যে দিনে দিনে লোক বাড়ছে, গাড়ি বাড়ছে, বাইক বাড়ছে, পার্কিং জোন ছাড়া শুধুমাত্র টোটো আটকে এটা সমস্যার সমাধান হবে না। কারণ টোটো আটকানো মানে একটা টোটো দিয়ে 5 জনের সংসার চলে। যে কোনো সরকারি নির্দেশিকাকে আমি অবশ্যই মান্যতা দেব, কিন্তু সেটা যদি ওয়ান ওয়ে একটা সুষ্ঠু আলোচনার মাধ্যমে একাকী পৌরসভা যদি সিদ্ধান্ত নেয়, সেই জায়গাটায় শ্রমিকের স্বার্থে, সাংগঠনিক স্বার্থে আমার একটু আপত্তি রয়েছে। এবার একটু ঘুরে আসা যাক শোভন বৈশাখী রত্নার কাছে। বিবাহ বিপাকে শোভন চট্টোপাধ্যায়, তিনি শোভনের রত্নার সঙ্গে বিবাহ বিচ্ছেদ চেয়েছিলেন, সেটা খারিজ করে দিয়েছে আদালত। আবার রত্না চেয়েছিলেন ফেরাতে শোভনকে তার কাছে, সেটাও খারিজ করে দিল আদালত। দেখুন। আমার ওপর কোনো সামাজিক বাধ্যবাধকতা রইল না। ন্যাচারালি আমি আইনজ্ঞদের সঙ্গে কথা বলবো। আমি 8 বছর ধরে যে অন্যায়ের বিরুদ্ধে লড়েছি, সেই লড়াইয়ের জয় আজকে হলো। আমার 2 বাচ্চার জন্য এই লড়াই আমার খুব দরকার ছিল এবং আমি আজকে জিতেছি। নিশ্চয়ই শোভনের আর একটা প্রলং ব্যাটল শুরু হলো, সেটা তো আমি ওর পাশে যেভাবে গতকালও ছিলাম, আজও আছে, কালও থাকবো। রত্নার সঙ্গে বিয়ের সম্পর্কে আর বৈশাখীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে আপাতত এমনই অবস্থানে থাকতে হবে শোভন চট্টোপাধ্যায়কে। শোভনবাবু যে পিটিশনটা ফাইল করেছিলেন, ওনার যে মামলাটা করেছিল, যে অ্যালিগেশন দিয়েছিল যে আমরা বাচ্চাদের দেখি না, ক্রুয়েলটি একটা গ্রাউন্ড আছে, আমরা টাকা পয়সা নয় করি, কোনোটাই ওনারা প্রমাণ করতে পারে। চ্যালেঞ্জ করেছিলাম এবং আমরা কাউন্টার ক্লেমে আমরা চেয়েছিলাম যে ওনার সাথে আবার ঘর করতে। সেই অ্যাপ্লিকেশনটা জজ সাহেব রিজেক্ট করেছেন। অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হলো, কিন্তু জুডিশিয়ালি ওনারা যেরকম সেপারেটেড আছেন সেপারেটেডই থাকবে। স্ত্রী রত্নার সঙ্গে বিয়ে ভাঙতে চেয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। 2017 সালে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন আলিপুর আদালতে। রত্নার বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগ এনেছিলেন তিনি, সেই মামলা খারিজ করে দিল আদালত। শোভন এবং রত্না চট্টোপাধ্যায়ের ডিভোর্স হলো না, উল্টো দিকে বিয়ে টেকানোর জন্য মামলা করেছিলেন রত্না চট্টোপাধ্যায়। শোভনের সঙ্গে একসঙ্গে থাকতে চেয়েছিলেন, সেই মামলাও খারিজ করে দিল আদালত। অর্থাৎ বিয়ে টিকে গেলেও রত্নার সঙ্গে এক ছাদের তলায় থাকতে হবে না শোভনকে। আমি 8 বছর ধরে যে অন্যায়ের বিরুদ্ধে লড়েছি, সেই লড়াইয়ের জয় আজকে হলো। এবং আমি প্রথম দিন থেকেই জানতাম যে আমার বিরুদ্ধে অন্যায়ভাবে ডিভোর্স কেস আনা হয়েছে, যার দোষ আমি কিছু কখনো করিনি। 2 বাচ্চাকে ছেড়ে চলে আসার পর তাদের সঙ্গেও সম্পর্ক পুরোপুরি কাট অফ করেছিল। আমার 2 বাচ্চার জন্য এই লড়াই আমার খুব দরকার ছিল এবং আমি আজকে জিতেছি। আমি এখনও চাই শোভন চ্যাটার্জি নিজের ভুল বুঝুক, যে উনি ভুল করেছেন। 8 বছর ধরে উনি নিজের ক্যারিয়ার নষ্ট করে দিয়েছেন নিজের ভুলে। উনি কোথায় ছিলেন সমাজের আপনারা সকলে জানেন, আজকে তার সব শেষ হয়ে গেল। আমার মায়ের জয়, আমি আমার মায়ের ছেলে, তো আমার খুশি মানে অনন্ত। এট দি এন্ড অফ দ্য ডে আমার থেকে আমার বাবা দূর থাকলে আমার মন খারাপ, আমার মাও যখন দূরে থেকেছিল তখন আমার মন খারাপ ছিল। আজ আমি দুজনেরই ছেলে, তো এইটা আমি সবসময় চাইবো যে খোলা, মানে আই এম ওপেনিং মাই আর্মস এন্ড আই এম টেলিং মাই ফাদার দ্যাট প্লিজ কাম ব্যাক, নাথিং ইজ টু লেট এন্ড উই উইল ফিক্স ইট। একটা আইনের পদ্ধতির মধ্যে বিবাহ বিচ্ছেদ করতে হবে এবং সেই বিবাহ বিচ্ছেদের বিষয়টাকে রায় ছিল, রায় বেরিয়েছে, ডাইভোর্স পিটিশন রিজেক্ট হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ কাউন্টার যে রেস্টিটিউশন চাওয়া হয়েছে তাকেও রিজেক্ট করে দিয়েছে। আমার ওপর কোনো সামাজিক বাধ্যবাধকতা রইল না। ন্যাচারালি আমি আইনজ্ঞদের সঙ্গে কথা বলবো। আপার কোর্টেই তো যেতে হবে, আপার কোর্টে গিয়েই এটাকে রেকটিফিকেশন যা করার দরকার
সেটা নিশ্চয়ই করব। রত্নার যে রেস্টিটিউশনের অ্যাপিল সেটাকে খারিজ করে বলেছে যে একসঙ্গে থাকার কোনো সুযোগ নেই, যেহেতু সম্পর্কটার মধ্যে একটা অ্যানিমসিটি আছে। লড়াইয়ের কথা তো আমরা প্রথম দিন থেকে প্রস্তুত। একদম যদি অস্বীকার করি গায়ের জোরে যে কোথাও কোনো খারাপ লাগা নেই, তাহলে এতদিনে পরিশ্রম, শোভন যেভাবে পরিশ্রম করেছিল এই কেসটার পেছনে, সেটা খানিকটা তো ধাক্কা নিশ্চয়ই শোভনের আর একটা প্রলং ব্যাটল শুরু হলো। সেটা তো আমি ওর পাশে যেভাবে গতকালও ছিলাম, আজও আছি, কালও থাকবো। কয়েক বছর আগে শোভন রত্নার সম্পর্কে বৈশাখী ঝড়। রত্না দূরে, শোভন তখন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি। রত্নার সঙ্গে সম্পর্ক তখন তেতো, আর বৈশাখীর সঙ্গে মধুর। বিয়ে ভাঙতে চেয়ে আদালতে যান শোভন চট্টোপাধ্যায়। স্বামী স্ত্রীর বাগযুদ্ধ, চারদিকে শোরগোল। শোভন বৈশাখীর তখন রং মিলান্তি, বারবার দুজনে এক ফ্রেমে। 2023 শোভন রত্নার বিবাহ বিচ্ছেদের মামলায় সাক্ষী দিতে আদালতে যান বৈশাখী। এতে বাগযুদ্ধ বাড়ে। এত 6-8 জন মিলে ঝাঁপিয়ে পড়ার বেডরুমের মধ্যে কোনো প্রয়োজন ছিল না। সন্তানদের নামে এসব বিকারগ্রস্ত প্রশ্ন, তারা বাবাকে খুন করবে বলে কে বিষ মিশিয়ে নিয়ে গেছে। মানে ওনার স্পর্ধা বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেছে, বলছে ল্যাম্পপোস্টে বৈশাখী আর বৈশাখীর বরকে বেঁধে পেটাতে হবে। সম্পর্কে ধুন্ধুমার, স্বামীর বাড়ির বাইরে ধর্নায় বসে যান স্ত্রী। কখনো আবার জেলে শোভন, গেটে বৈশাখী। সম্পর্কে টানাপোড়েন, রাজনীতিতেও ঝড়। তৃণমূল ছেড়ে বিজেপিতে শোভন বৈশাখী। কয়েক মাস যেতে না যেতেই পথ বদল। আপাতত রাজনীতির বাইরে শোভন বৈশাখী। ঝড়ঝাপটা, সাপসিঁড়ি, চড়াই উতরাই, অনেক কিছু ঘটেছে। এবার আদালতের রায় রত্নার সঙ্গে বিয়ের সম্পর্কে আর বৈশাখীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে। আপাতত এই অবস্থানে থাকতে হবে শোভন চট্টোপাধ্যায়কে। নিউজ 18 বাংলা।